আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় ভূমিক্ষয় রোধ করার উপায়। এর আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছি ভূমিক্ষয় কি, ভূমিক্ষয় কি কি কারণে হয় এবং ভূমিক্ষয় হওয়ার ফলে কৃষিক্ষেত্রে কি ধরনের সমস্যা তৈরি হয়। আজ আলোচনা করব ভূমিক্ষয় রোধ করার উপায়। এটাকে আমরা ভূমি সংরক্ষণের উপায়ও বলতে পারি। ভূমির ক্ষয় থেকে ভূমিকে রক্ষা করাই হলো ভূমি সংরক্ষণ। তো সরাসরি যাওয়া যাক, কি কি উপায়গুলো আমরা একটু দেখে নেই। প্রথম উপায় হলো শস্য পর্যায় অবলম্বন, বা ইংলিশে এটাকে বলা হয় ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন বা শস্য পর্যায় হলো কোনো জমিতে বছরের পর বছর একই ধরনের ফসল চাষ না করে বিভিন্ন ধরনের ফসল চাষ করা। এর ফলে কি হয়? কোনো কোনো ফসল আছে তাদের শিকড় মাটির অনেক গভীরে যায়, আবার কোনো কোনো ফসল আছে যাদের শিকড় মাটির খুব কম গভীরে যায়। তারপরে এই শস্য পর্যায় অবলম্বনে ডাল জাতীয় ফসল চাষ করা হয়, যে কারণে এখানে কিছু কিছু ব্যাকটেরিয়া আহ, বাতাসের নাইট্রোজেনকে গাছের জন্য সহজ উপযোগী, খাওয়ার উপযোগী করে দেয়। এই যে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় বিভিন্ন পদ্ধতিতে, এবং এই চাষের ফলে মাটির একই গভীরতায় চাষ দেওয়া হয় না, যে কারণেই ভূমিক্ষয় কম হয় বা ভূমিক্ষয় রোধ হয়। শস্য পর্যায় অবলম্বন সম্পর্কে আমার একটি ভিডিওতে আমি আলোচনা করেছি, ফার্মিং সিস্টেম, ওই টপিকের যে ভিডিও, সেখানে শস্য পর্যায় সম্পর্কে কিভাবে শস্য পর্যায় অবলম্বন করা যায় সেই সম্পর্কে আলোচনা করা আছে। আমি ভিডিওতে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। এরপরে আছে ফসল ও ফসলের জাত নির্বাচন। সকল ফসলের একই রকমের বৈশিষ্ট্য নয়, তাদের শিকড়ের বৈশিষ্ট্য, ডালপালা পাতার বৈশিষ্ট্য একরকম নয়। আবার একই ফসলের বিভিন্ন জাতের মধ্যেও এই বৈশিষ্ট্যে পার্থক্য দেখা যায়। যে কারণে আমরা যদি এখানে যে তিনটা তিনটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে বা পাশের ছবিতে দেখতে পাচ্ছি যে ফসল চাষ করা হয়েছে ওলকচু, সেখানে গাছের ফাঁকে ফাঁকে মাটি দেখা যাচ্ছে এবং মাটি অনাবৃত আলগা থাকে, যে কারণে বৃষ্টি বা বায়ু প্রবাহের ফলে সহজেই ভূমিক্ষয় হতে পারে। কিন্তু ডান পাশের দুইটা চিত্রে দেখতে পাচ্ছি যে জমির উপরিভাগ ফসলের ডালপালা পাতা দিয়ে একেবারে ছেয়ে আছে, যে কারণে বৃষ্টির পানি বা বায়ু প্রবাহের ফলে ভূমিক্ষয় হওয়ার সম্ভাবনা অনেক কম, বা হয় না বললেই চলে। তাহলে ফসল এবং ফসলের এই ধরনের ফসল চাষ করে আমরা ভূমিক্ষয় রোধ করতে পারি। যে সকল ফসল জমিকে আবৃত করে রাখে, ঢেকে রাখে জমির উপরিভাগ। এরপরে সেচ ও নিষ্কাশন। সেচ হলো প্রয়োজন অনুযায়ী ফসলের জমিতে কৃত্রিমভাবে পানি সরবরাহ করা। আর নিষ্কাশন হলো যদি কোনো জমিতে অতিরিক্ত পানি জমা হয়ে থাকে তাহলে সেই পানি বের করে দেয়া। এখন সেচের মাধ্যমে কিভাবে আমরা ভূমি সংরক্ষণ করতে পারি বা ভূমিক্ষয় রোধ করতে পারি? যদি কোনো জমিতে দীর্ঘদিন বৃষ্টিপাত না হয়, সেচ দেয়া না হয়, মাটি খুব শুকনো হয়ে যায়, ধুলা হয়ে যায়, তখন সহজেই বায়ু প্রবাহের কারণে ভূমিক্ষয় হতে পারে। অথবা হঠাৎ করে বৃষ্টি হলেও ভূমিক্ষয় হতে পারে। তাহলে আমরা মাটিকে একেবারে শুকাতে দিব না, অর্থাৎ একেবারে ধুলা হতে দিব না। আমরা তার আগেই সেচ দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখবো, যে কারণে মাটি ভেজা থাকলে মাটির কণাগুলো আহ একটার সাথে একটা লেগে থাকে। একইভাবে পানি নিষ্কাশন, যদি কোনো জমির মাটি এঁটেল মাটি হয় তাহলে সেখানে পানি জমে থাকে, এবং এই পানি জমে থাকার কারণে উপরে কাদা তৈরি হয়, এবং কাদা হওয়ার কারণে এরপরে যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই বৃষ্টির পানিতে কাদা সহ ধুয়ে নিয়ে চলে যেতে পারে। এই কারণেই আমরা এভাবে কাদা হতে দিব না, পানি নিষ্কাশন করে ফেলবো, পানি জমতে দিব না। মাটির বুনট রূপান্তর। বুনট হলো, এটা কি বেলে মাটি না এঁটেল মাটি না দোআঁশ মাটি? যদি বেলে মাটির জমি হয় সহজেই ভূমিক্ষয় হতে পারে, বৃষ্টিপাতের ফলেও হতে পারে, বায়ু প্রবাহের ফলেও হতে পারে। আবার এঁটেল মাটি হলেও সেখানে এর আগে বলেছি যে পানি জমে থাকে, কাদা হয়, ঠিক এঁটেল মাটি হলেও কিন্তু ভূমিক্ষয় হয়। বেলে বা এঁটেল মাটিতে ভূমিক্ষয় বেশি হয়, কিন্তু দোআঁশ মাটিতে ভূমিক্ষয় কম হয়। সেই কারণে আমরা বেলে মাটির জমিকেও দোআঁশ মাটিতে রূপান্তরিত করতে পারি, তাহলে ভূমিক্ষয় কম হবে। এঁটেল মাটিকেও দোআঁশ মাটিতে রূপান্তরিত করতে পারি। কিভাবে বেলে মাটি এবং দোআঁশ মাটি, এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তরিত করা যায় তার উপরে আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। দোআঁশ মাটিতে ছিদ্র, মানে মাটির কণার ফাঁকে ফাঁকে যে ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে পানি সহজেই নিচের দিকে চলে যায়, ফলে পানি জমির উপরিভাগ দিয়ে গড়িয়ে যে ভূমিক্ষয় হবে সেটা হতে পারে না। মালচিং বা জাবড়া প্রয়োগ। মালচিং হলো ফসলের গোড়ায় বা জমির উপরিভাগে
আমরা খড়কুটা, কচুরিপানা, পাতা বা প্লাস্টিক, পলিথিন দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে কি হয়, মাটিতে রস সংরক্ষিত হয়, সহজেই পানি আহ, ধরে রাখতে পারে এবং শুকিয়ে যায় না। এইভাবে আমরা যদি জমির উপরিভাগকে মালচিং বা কচুরিপানা বা প্লাস্টিকের পলিথিন বা খড়কুটা দিয়ে ঢেকে রাখতে পারি, তাহলে সহজেই বৃষ্টির পানি বা বায়ু প্রবাহের কারণে ভূমিক্ষয় হতে পারে না। এরপরে আন্তঃফসল ও সাথী ফসলের চাষ। আন্তঃফসল হলো একটি ফসলের সাথে আরেকটি ফসল চাষ করা, একই জমিতে একাধিক ফসল চাষ করা, এটাকে বলে আন্তঃফসল ও সাথী ফসল। এবং একটি ফসলকে আরেকটি ফসলের সাথী ফসল বলে। আন্তঃফসল এবং সাথী ফসলের চাষ করলে, যখন সারি করে ফসল চাষ করা হয়, তখন এই দুই সারির মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, দুই সারির মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাগুলো কিন্তু পূরণ হয়ে যায়, যে কারণে সহজেই জমিটা উন্মুক্ত হয় না এবং বৃষ্টিপাত বা বায়ু প্রবাহের ফলে ভূমিক্ষয় হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। জৈব সার প্রয়োগ। জৈব সার হলো গোবর সার, কম্পোস্ট সার, পাতা পচা সার বা খামারজাত সার, এইগুলো সবুজ সার, এগুলো হলো জৈব সার। এই জৈব সার কি করে, মাটির কণাগুলোকে একটার সাথে আর একটা ধরে রাখে, লাগিয়ে রাখে। সিমেন্ট যেমন ইটকে ধরে রাখে, দুইটা ইটকে জোড়া লাগিয়ে রাখে, ঠিক তেমনই জৈব পদার্থ মাটির গঠন উন্নত করে এবং আহ, মাটিকে মাটিতে যে সিমেন্টিং এজেন্টের মতো কাজ করে, অর্থাৎ জোড়া লাগিয়ে রাখে, যে কারণে সহজেই ভূমিক্ষয় হয় না। এরপরে আছে এবং এই জৈব সার কিভাবে প্রস্তুত করা হয় সেটার উপরে আমার ভিডিও আছে, আমি দিয়ে রাখবো লিংক। এরপরে আছে সবুজ সার। সবুজ সার হলো কিছু কিছু উদ্ভিদ আমরা জমিতে চাষ করব এবং চাষ করে এটা পরিপক্ক হওয়ার আগে, গাছ শক্ত হওয়ার আগেই, ফুল আসার আগেই এটা মাটির সাথে মিশিয়ে দিতে হয়। মিশিয়ে দিলে এটা জমিতে মাটির সাথে মিশে সার তৈরি হয়, জৈব সার তৈরি হয়। এবং এটা যেহেতু সবুজ থাকা অবস্থায়, গাছের পাতা সবুজ থাকা অবস্থায় সার তৈরি হয়, এই জন্য এটার নাম হয়েছে সবুজ সার। সবুজ সার কিভাবে তৈরি করা হয় এটার উপরে আমার ভিডিও আছে, আহ, এখানেও লিংক দিয়ে দিব। পানি প্রবাহের বেগ কমানো। পানি প্রবাহের সাধারণত আমরা যখন সেচের নালায় পানি দিয়ে থাকি, এটা নিষ্কাশনের নালাও হতে পারে বা সেচের নালাও হতে পারে। তা পানি যখন দ্রুত বেগে প্রবাহিত হয়, তখন এই পানির মানে বেগের যে তোড়ে মাটি ক্ষয় হয়ে নিচের দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি যে নালা দিয়ে পানি প্রবাহিত হয়, সেই নালাতে পানি প্রবাহের বেগটা কমানোর জন্য যদি একটু ব্যারিকেডের মতো তৈরি করতে পারি, তাহলে সেখানে বেগ কমে যাবে এবং ওই জায়গাটাতে মাটির কণাগুলো জমা হয়। এইভাবে ভূমিক্ষয় কম হয়। এরপরে আছে বনায়ন। বনায়ন মানে বনভূমি তৈরি করা, গাছপালা লাগিয়ে বনভূমি তৈরি করা। যেখানে বনভূমি আছে, বনভূমির ডালপালা, পাতা, আহ গাছের শিকড়, এগুলো মাটিকে, গাছের শিকড় মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে এবং গাছের পাতা মাটির উপরে বিছিয়ে থাকে। তারপরে ডালপালা মাটিকে সহজেই এই যে বৃষ্টির পানি যে সরাসরি মাটিতে আঘাত করবে সেটা করতে দেয় না, আগে ডালপালার উপর বৃষ্টির পানি পড়বে, তারপরে বেয়ে নিচেই পড়বে। এইভাবে বৃষ্টিপাতের হাত থেকে এবং বায়ু প্রবাহের হাত থেকে ভূমিক্ষয় রোধ করে থাকে। সাধারণত গাছের শিকড়ে যে পুকুর পাড়, রাস্তার ধারে বা রেল লাইনের পাশে, তারপরে নদীর ধারে আমরা যদি গাছপালা লাগিয়ে থাকি, তাহলে শিকড়ের মাধ্যমে মাটিকে সহজে মানে ধরে রাখতে পারবে, ফলে ভূমিক্ষয় হবে না। ঢালু জমিতে আড়াআড়ি সারি করে চাষ। যে জমি একদিকে উঁচু আর একদিকে নিচু বা ঢালু জমি, সেই জমিতে যদি আমরা ফসলের সারি করি লম্বা লম্বি, তাহলে কিন্তু সহজেই ভূমিক্ষয় হয়। আর যদি আমরা আড়াআড়ি করি, তাহলে মাটিগুলোও কিন্তু নিচের দিকে নামতে পারে না, এই গাছের ফসলের গোড়ায় আটকে যায়। আবার বৃষ্টির পানিও কিন্তু সহজে নিচে নামার ক্ষেত্রে এই ফসলের গোড়ায় আটকে যায়, ফলে সহজে ভূমিক্ষয় হয় না। কন্টুর বাঁধ বা সমঢাল বাঁধ দিয়ে চাষ। কন্টুর বাঁধ হলো যেখানে ঢালু জমি, পাহাড়ের ঢালে সাধারণত আমরা যদি ঢালু জমিতে সরাসরি চাষ করি, তাহলে কিন্তু ভূমিক্ষয় হবে। পাহাড়ের ঢাল বেয়ে মাটি নিচের দিকে গড়িয়ে যাবে চাষ করার সময় বা ফসল তোলার সময় বা যে কোনো কৃষিকাজ করার সময়। কিন্তু আমরা যদি পাহাড়ের ঢালে এরকম সিঁড়ি করে করে ধাপ ধাপ করে করে থাকি, তাহলে কিছু কিছু সমতল জায়গা তৈরি হয়, সেখানে ভূমিক্ষয়ের পরিমাণ অনেক কম হয়, ভূমিক্ষয় হয় না। ফসলের অবশিষ্টাংশ রেখে দেয়া। আমরা অনেক ফসলই শিকড় সহ টান দিয়ে তুলে নিয়ে আসি, ফলে কি হয়, শিকড় সহ তুলে আনার ক্ষেত্রে এই শিকড়ের সাথে কিন্তু অনেক মাটি চলে আসে। এরপরে ভূমিক্ষয় হয় এবং মাটিটাও আলগা হয়ে যায়, ফলে ভূমিক্ষয় হয়। আর যদি আমরা শিকড়
রেখে আসি, কোনো কিছু কাস্তে দিয়ে কেটে নিয়ে আসি, তাহলে কি হবে, গোড়াটা মাটিতে থাকবে, পচে সার তৈরি হবে এবং মাটি আলগা হবে না, যে কারণে ভূমিক্ষয় কম হয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন, দেখার সুযোগ করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।